মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রফিক জব্বার আইস বাংলাদেশ ও দরকার ভাই মোরে বইন মোরে চুপ ট্রেনে সরকার রক্তে বাসের নগর চাইছি করি আমার অধিকার রাজাকার যে ফাউসাটে তুমি তার শিক্ষিত দেশ চাইলে ছাত্র মরে কেনে ব্রেইন ও কিতা ব্রেইন মিনা ড্রেইন ব্রেইনর মাঝে চিৎকার কইরা আমার বইনা মারে ডাকে কয় ভাই আমারে বাসা আইছে মারতো হায়নার দলে আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না। জুলাই ছিল আমাদের 24-এর ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই এবং ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে এক চরম জনরোষ। এই ক্ষোভ নিয়েই আমরা 24-এ নেমেছিলাম। যখন 16ই জুলাই আবু সাইদকে হত্যা করা হলো দিবালোকে এবং সেটা সারা বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ তৈরি করলো, যেগুলো নিরাপরাধ শিক্ষার্থী যে ন্যায্য দাবি নিয়ে আপনার রাজপথে নামলো, কিন্তু তাকে হত্যা করে উল্টো তাকেই দোষারোপ করা হচ্ছিল, তাকে দায় চাপানো হচ্ছিল। সো এই জিনিসটা আসলেই নেওয়ার মতো ছিল না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে নিপীড়ন চালানো হচ্ছিল, নারী শিক্ষার্থীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছিল, হল ছাড়া করা হচ্ছিল, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় হলে গিয়ে ছাত্রলীগ কর্তৃক তারা নানা রকম নিপীড়নের শিকার হয়েছে। তো এই জিনিসগুলো দেখার পরে আমরা আমাদের মোরাল অবলিগেশনের জায়গা থেকে আমরা বসে থাকতে পারিনি। 14 জুলাই 2024 রাতে প্রধানমন্ত্রী গণভবনে তার প্রেস বিজ্ঞপ্তিতে যখন বলেন, রাজাকারের নাতিপুতি শব্দটা ব্যবহার করেন, তখনই সারা দেশ আন্দোলিত হয় এবং মূলত আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয় 14 জুলাই রাত থেকেই। 15ই জুলাই আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড প্লাজাতে একত্রিত হতে থাকি এবং প্লেকার্ড হাতে আমরা এটার প্রতিবাদ জানাই। সকাল 10টা থেকেই নর্থ সাউথের সামনে জড়ো হতে থাকি। গণভবন দিকে মার্চ করার জন্য আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করার জন্য আমরা নর্থ সাউথে জড়ো হতে থাকি। কিন্তু বেলা যখন 11:09 সে সময় আমরা দেখতে পাই ঘাটপাড়ের যে গলিটা আছে সেই গলির সাইড থেকে পুলিশের 2টা ভ্যান আসে এবং প্রায় 20-25 জন প্লাস পুলিশ সদস্য আমাদের দিকে মার্চ করতে থাকে। পুলিশ এখানে প্রায় 5 থেকে 10 মিনিট গুলি বর্ষণ করে। আমি আসলে আন্দোলনে প্রত্যেকদিনই স্লোগান দিচ্ছিলাম এবং সবাই আমাকে স্লোগান দেওয়ার জন্য অনেক ইন্সপায়ার করতো, কারণ বিশেষ করে মেয়েরা যখন আমি স্লোগান দিতাম তারা অনেক বেশি সাড়া দিত এবং তাদের মধ্যে অনেক শক্তি কাজ করতো যখন আমি স্লোগান দিতাম। 1 নম্বর গেটের সামনে যখন আমরা অবস্থান নেই, তখন কোনো কিছু বলার আগেই তারা হঠাৎ করে আমাদের উপরে 1 নম্বর গেটের সামনে আমাদের উপর হামলা চালানো শুরু করে। তারা সাউন্ড গ্রেনেড মারা শুরু করে, তারা টিয়ার সেল গ্যাস মারা শুরু করে, রাবার বুলেট মারা শুরু করে এবং আমাদের নর্থ সাউথের ভিতরেও পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। সব কিছু আমরা ধোয়া ধোয়া দেখছিলাম, কারণ যেভাবে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল এবং আশেপাশের পুরো এলাকা জুড়ে আমাদের উপর টিয়ার সেল, রাবার বুলেট থেকে সবকিছু মারা হচ্ছিল। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, সেদিন রাতে আমরা প্ল্যান করি এবং নেতৃত্বকে আমরা ডিসেন্ট্রালাইজ করি এবং পুরো ঢাকাকে আমরা 5টি সেক্টরে ডিভাইড করি। এই সেক্টর 1 ছিল এই নর্থ সাউথ আইইউবি। নিয়মিত গান ফায়ার হতো এখানে, সেনাবাহিনীর রেড পড়ছিল, যৌথ বাহিনী তাদের আর্ম এপিসি কার নিয়ে পুরো ঘেরাও করে ফেলছিল। এই যে বিষয়গুলো ঘটছিল, এগুলো আসলে আন্দোলন যে আমাদের ত্বরান্বিত হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ ছিল এই বিষয়গুলো। তো এই জায়গাগুলোতে আসলে স্ট্র্যাটেজিক্যাল অনেকগুলো বিষয় ছিল। আমরা কখনো একটা জায়গায় কর্মসূচি ঘোষণা করে পরবর্তী সময় আমরা দেখা যেত ওখানে আসতাম না, অন্য একটা জায়গায় চলে যেতাম। 29 তারিখ আমাদের অনেক স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছিল। আমরা সবাই এই স্বৈরাচার পদত্যাগ করে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। হিস্টোরিক ক্রিয়েশনের জায়গা থেকে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো, এই যে স্ট্র্যাটেজিক্যাল যে পয়েন্টগুলো, তাদের নেতৃত্বের যে বিকেন্দ্রীকরণ করে যে সেন্ট্রালাইজ নেতৃত্বের বাইরেও আরও নেতৃত্ব তৈরি করা, এই বিষয়টা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে করা হয়েছিল। কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। 18 তারিখ আমরা সবাই দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি অভিমুখে হাজার হাজার ছাত্র জনতা গিয়েছে। তো এই হাজার হাজার ছাত্র জনতা যাওয়ার 18 তারিখের উদ্যোগটা নিয়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তখন
সেই এসি রাজন, সে যখন বলেছিল যে আপনারা যদি রাজপথে যান, রাস্তায় নামেন, তাহলে আমরা সরাসরি গুলি করতে বাধ্য হব। এই দেশের ভবিষ্যৎ ক্রান্তি লগ্নে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাই এই জাতির জন্য, এই দেশের জন্য সবার আগে সামনে এগিয়ে আসবে, এটাই আমার বিশ্বাস এবং এটাই বাস্তবতা। কারণ কোনো গভর্নমেন্ট বা কোনো স্বৈরাচারকে কখনো যদি কেউ তার অবস্থান দেখিয়ে দিতে পারে এবং সক্ষমতা রাখে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাখে। 20 তারিখ থেকে যেহেতু কারফিউটা ছিল, তো আমরা কিন্তু 30 তারিখ পর্যন্ত ওই রকম করে আন্দোলনটা একীভূত করতে পারি না। তো তখন আমরা আরেকটা দিকে করি যে প্রতিবাদের ভাষা যে রঙও হতে পারে, তো আমরা ক্যালিগ্রাফি, দেয়াল লিখনের দিকে যাই। তো ওই সময় অ্যাকচুয়ালি রং ক্যারি করাটাও ছিল একটা অবৈধ একটা ব্যাপার। 5 তারিখের ঘটনায় যখন চলে আসি, তখন আমি যখন পানি নিয়ে আসতেছিলাম, তখন আইইউবির স্পোর্টস কমপ্লেক্সের সামনে নর্থ সাউথের এই সাইডটাতে পুলিশ ওপেন ফায়ার করা শুরু করে, স্প্রিন্টার, রাবার বুলেট এগুলো মারতে শুরু করে। স্যাকের এদিক দিয়ে ঢুকে দেখি নিচে 50 থেকে 60 জন, শুধু আমাদের নর্থ সাউথের শিক্ষার্থী না, বাইরের শিক্ষার্থী, সাধারণ জনগণ যারা আহত হচ্ছে, তারা ওখানে ওরা শুয়েছিল। শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায়ে আনন্দ মিছিল করতেছিল, তখন অ্যাকচুয়ালি নর্থ সাউথে একটা ভয়াবহ একটা রণক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিল। চারপাশে শত শত আহত, কয়েকজনের বুলেট লেগেছে, কেউ টিয়ার শেলে চোখ জ্বলে পুড়ে গেছে, রক্তাক্ত অবস্থা, সারা ক্যাম্পাসে জায়গায় জায়গায় ফোটা ফোটা রক্ত, আর্তনাদ, চিৎকার, এই অবস্থা দিয়ে মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম। আমরা নর্থ সাউথের কয়েকজন স্টুডেন্ট আমরা ডিসিশন নেই যে আমরা একটা একাংশ যমুনার সামনে, মানে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়াবো, আর বাকি অংশ আমরা চলে যাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়দেরকে সাহায্য করার জন্য। তো যখন আমরা নতুন বাজারটা ক্রস করতেছিলাম, তখন আমাদের দিকেও হামলা করছিল। তো আমরা ওটাকে অতিক্রম করে যখন বাড্ডা লিঙ্ক রোড সামনে গেলাম, গুলশান বাড্ডা লিঙ্ক রোড, ওখানে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটিকে রেখে আমাদের দিকে মুভ করলো। অ্যান্ড আমাদেরকে যখন তারা অতর্কিত হামলা চালালো, তখন ওই সারিতে অনেকজন আহত হয়, গুলিবিদ্ধ হয়, তার মধ্যে আমিও একজন ছিলাম। গুলিবিদ্ধ হওয়ার পরে আলসামি হসপিটালে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। ওই দিন আসলে খুবই মর্মান্তিক একটা দিন ছিল আমাদের জন্য। হয় যে 5ই আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে বা সাভারে বা বাড্ডায় আন্দোলন হয়েছে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষত আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে আন্দোলন হয়েছে, সেটাকে ইতিহাস থেকে এক প্রকার মুছে ফেলাই হয়েছে। কারণ আমরা সেদিন যারা এই জায়গাতে নর্থ সাউথের সামনে ছিলাম, বিশেষত আমরা যখন আন্দোলন শুরু করি 10:30 থেকে, হঠাৎ করে পুলিশ কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এবং এখনও দেখা যাবে যে নর্থ সাউথের 2 নম্বর গেটে, 1 নম্বর গেটে অসংখ্য প্যালেট বুলেটের দাগ রয়ে গেছে, যে দাগগুলো এখনও মানে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে যে আমাদের উপর আসলে পুলিশ সেদিন কী পরিমাণ নির্মম আক্রমণ করেছিল। সেখানে আমাদের শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ, শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, কাউকেই বাজ বিচার ছাড়া নির্বিচারে মারা হয় এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেদিন আমরা আসলে এক প্রকার কৃতজ্ঞতা এবং বলা যায়, কারণ পুলিশ যখন আমাদেরকে মুহুর্মুহু গুলি করেছিল, সেই গুলির সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়, আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আশ্রয় নেয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেডিকেল সেন্টারের স্টাফরা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেয়, আমাদের গার্ড মামারা আমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেয়। এবং আসলে পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেইটে, বসুন্ধরা গেইটে তার সর্বশেষ গুলিটা ব্যবহার করে পরবর্তীতে পুলিশ এখান থেকে যখন তার অ্যামুনেশন শেষ হয়ে গেছে, তখন তারা এখান থেকে পালাতে বাধ্য হয়। যে কোনো দেশের সৈনিকেরা যদি বিদেশি না হয়, তারা তাদের স্বজনদের দিকে বন্দুকের নল ঘোরায় না। আমাদের দেশে এই অচিন্তিত পূর্ব ঘটনা, আনথিঙ্কেবল, আনফোরসিন, আনথট হ্যাপেন্ড, এইটা আমাকেও বিস্মিত করেছিল। যখন আমি কিন্তু প্রফেশনাল আন্দোলনকারী না, রাজনীতি করি না, যখন আমি যে বিশ্ববিদ্যালয়ে তখন চাকরি করতাম, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, সেখানকার ছাত্রদেরকে পিটানো হলো 17 জুলাই
বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অনেকটা বিক্ষোভ প্রদর্শন করছিল। সেখানে এসে সরকারের প্রাইভেট বাহিনী, আমি বলবো না পুলিশ নয়, লাঠিধারী প্রাইভেট বাহিনী, বন্দুকধারী বাহিনী এসে তাদের পিটিয়ে লাশ করলো 12-14 জনকে। তখন আমাদের মনে হলো আমাদেরও একটু প্রতিবাদ করা উচিত। আমরা কয়েকজন সাহস করে বলেছিলাম, খুব যে পরিকল্পিতভাবে বলেছি এমন বলা বোধহয় ঠিক হবে না, যে এখন সমস্যার সমাধান একটাই, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ক্ষমতা হস্তান্তর করা ছাত্ররা যাদেরকে মানবে তাদের হাতে। আমাদের ভাবনার মধ্যেই ছিল না যে নিজের দেশের সরকার, নিজের দেশের পুলিশ, আমাদেরই লোকজন আমাদের ছাত্রদের, সাধারণ ছাত্রদের উপর এইভাবে একটা ঘটনা ঘটে যাবে, এটা আসলে আমাদের হজম করতে খুব কষ্ট হয়েছিল। এবং 29 তারিখ খবর পেলাম আমাদের ছাত্রছাত্রীদের আমাদের 8 নম্বর গেট থেকে তুলে নিয়ে গেছে। তখন আসলে আমরা শিক্ষকরা আর স্থির থাকতে পারিনি। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এবং ওই বাস্তবতাটা মেনে নিয়েই আমরা 8 নম্বর গেটের কাছে আমরা শিক্ষকরা মানববন্ধন করলাম। তখন থেকেই ছাত্রছাত্রীদের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল। তারা সাহস পেল, তারা ভাবলো তারা একা না, তাদের শিক্ষকরা আসলে মনে প্রাণে তাদের সাথে আছে, থাকবে না কেন? এটা তো একটা রিয়েল কজ, একটা গ্রেটার কজে তারা তাদের শিক্ষককে পাবে না কেন? ছাত্রছাত্রীরা দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। আমি দাঁড়িয়েছিলাম যে যতক্ষণ সবাই শেষে ঢুকে যাবে তারপর আমি ঢুকবো। তারপর তো এই সাউন্ড গ্রেনেড, এমন একটা বিভৎস সিচুয়েশন, আমি এটা রিকল করতেও ভালো লাগে না। তারপর আমি ভিতরে চলে আসলাম এবং তো ফ্লোরের মধ্যে রক্ত, আমাদের স্টুডেন্টদের, মানে আর স্টুডেন্টরা তো খেপে গেছে যে স্যার আপনার গায়ে হাত তুলছে, প্লিজ আপনি আপনার সিকিউরিটি গার্ডগুলোকে বলেন ওদের আর্মসগুলো আমাদের দেখ, ওদেরকে আর আস্ত রাখা যাবে না। খুব স্বাভাবিক, আমি ওদের জায়গায় থাকলে আমার টিচারকে তাদের সামনে গায়ে হাত তুলে এইভাবে করে ব্যাটন দিয়ে আমাদেরকে পিটালো, এইটা তো আমি তাদের জায়গায় হলে একই অ্যাটিটিউডই হয়তো দেখাতাম। মোস্ট লাইকলি মে মাসের মাঝ সময় নজরুল জয়ন্তী নামে একটা অনুষ্ঠান করে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব বড় করে। এখানে অনেক শিল্পী, অনেক নামি দামি লোক, ডক্টর জাকির হোসেন আসছে। উদ্দেশ্য ছিল নজরুলের বিদ্রোহী কবিতার ট্রান্সলেশন নিয়ে এবং তার ইম্প্যাক্ট অন সোশ্যাল মুভমেন্ট নিয়ে কথা বলার জন্য। তো আমারটা হলো, আমি ইংরেজিতে বিদ্রোহী কবিতাটাকে আমি ট্রান্সলেট করতে চেষ্টা করেছি আর কি। তো ওটা ট্রান্সলেট করতে গিয়ে কথা হচ্ছিল বিদ্রোহী কবিতার ইম্প্যাক্ট কতখানি, বিশেষ করে ইন্ডিয়ান রিভলিউশন বলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলি, ওটা কিন্তু নজরুলেরই সৃষ্টি। লেখাতে, প্রথম লেখাতে বিদ্রোহ তখন থেকে আসে। সে বিদ্রোহী কবিতা যখন পাবলিশ হয়, এবার 27 পেজেস অর সো, এত উদ্দীপনা, এত স্পন্দনার মনে আসে, তিনি পেন্সিল দিয়ে লিখেছেন। নজরুলের এই কবিতা ইন্সপায়ার করে পিপল পাওয়ার, পিপল পাওয়ার। ইউ উইল সি থিং হ্যাপেন হিয়ার ইন ঢাকা, ইন বাংলাদেশ, পিপল আর নাও রাইজিং। সেই প্রেক্ষিতে এটা ইংরেজিতে এবং এটা আপলোড করা হয়েছিল ফেসবুকে অ্যান্ড ইন্টারনেটে। এরপরে ইউএস এমবেসি আমাকে বলল যে ইউ শুড লিভ বিকজ ইটস নট ভেরি সেফ। আমরা দেখেছি যে কিভাবে একটা সরকার তার নিজস্ব বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী অথবা অন্যান্য বাহিনী ব্যবহার করে তরুণ ছাত্রছাত্রী এবং অথবা যারা মাঠে ছিল তাদেরকে একাধিক গুলি এবং তাদের উপরে যে নির্মম অত্যাচার করেছে, সেগুলো যখন আমরা নিজেরা দেখতে পেলাম, সে কষ্টের কথা আসলে ভোলার নয়। এর অনেক অনেক ভিডিও আমি নিজে কালেকশন করেছি এবং যেগুলোকে আমরা পরবর্তীতে অন্যান্য মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি যেন প্রচার প্রসার হয়। এবং আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বারবার যেখানেই সম্ভব তাদেরকে কমিউনিকেট করে যে আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি, সেটা আমি নিজে করতে পেরেছি এবং নিজে এটার সাথে সম্পৃক্ত ছিলাম। আমার আরও অনেক কষ্ট হয়েছে যখন আমাদের একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন চাকরিজীবী নিহত হয়েছে। সেই আবিরের হত্যার মানে আমরা কোনোভাবে কোনো রকম বিচার পেলাম না, কিন্তু
আবিরের পরিবারকে আমি সবসময় সহানুভূতি এবং আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আশা করি যতদিন আমরা আছি তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে এবং আমাদের যে 350 স্টুডেন্ট যারা আহত হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন হসপিটালে চিকিৎসার সুযোগ করে দিয়েছি, সেইটুক আমার কাছে মনে হয় যে আমরা কিছুটা আমাদের ছাত্রছাত্রীর জন্য করতে পারছি। আমরা সবাই যেন জুলাইয়ের স্পিরিটটা নিয়ে থাকতে পারি এবং সবসময় যেন স্মরণ করি, আর বারবার যেন বাংলাদেশে এই ধরনের কোনো এপিসোড না হয় বা ফিরে না আসে। আশা করব আমরা একটা গণতান্ত্রিক সমাজ পাব, যেখানে একটা দেশ গড়ার চিন্তায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং কেউই আমরা কখনো ক্ষমতার লড়াইয়ের জন্য নিজেরা অন্যদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ব না। পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। স্বাধীন দেশে স্বাধীন হলো ছাত্র সমাজ আজ, স্বৈরাচারী সমাপ্ত হলো আজ ছাত্র সমাজে। শত আন্দোলনের জয়, শত শত ছাত্র ছাত্রীর রক্তে বিনিময়, শত আন্দোলনের জয়, স্বাধীনতা খুঁজে পেল নতুন সূর্যোদয়, ছাত্র সমাজের জয়। স্বপ্ন দেখা খুঁজে পেল নতুন সূর্যোদয়, ছাত্র সমাজের। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবুর লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক, বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরো সের মানুষ, আঁকড়ে থাকুক গদি। পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি।